কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গত লক্ষ্মীবারেই ভারতীয় অর্থনীতিতে অলক্ষ্মী লেগেছে। একটু বুঝিয়ে বলি। গত বৃহস্পতিবার 4 ডিসেম্বর ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা রুপির দাম হয়ে গিয়েছিল 90 টাকা 46 পয়সা, এবং তাতেই বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই গেল রব তুলেছে, কারণ আজ অবধি এই 90 টাকার যে চৌকাঠ সেটা কখনোই পার হয়নি। ভারত এর আগেও যথেষ্ট কঠিন সময় দেখেছে। 2008-এ ডারেন লেমন ব্রাদার্স যেটা সমস্যা হয়েছিল, সেই সময় ভারতীয় অর্থনীতিতে বিরাট মন্দা আসে, কিন্তু সেখানেও কিন্তু এই 90 টাকার যে চৌকাঠ সেই চৌকাঠ পার করেনি। নরেন্দ্র মোদীর জমানায় সেই চৌকাঠও পার করেছে, এবং সেই জায়গা থেকেই বিরোধীদের যে গেল রব তার প্রেক্ষিতে এবার উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জাতীয় সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলছেন যে রুপির যে খারাপ অবস্থা, রুপি যে এই যে 90 টাকার চৌকাঠে পৌঁছে গিয়েছে, সেখান থেকে রুপি নিজেই নিজেকে আবার স্টেবল অর্থাৎ স্থিতিশীল জায়গায় নিয়ে আসবে। কি করে বলছেন তিনি? তার বক্তব্য হচ্ছে গিয়ে যে এই সময়ের মধ্যেই ইনফ্লেশনটা রেকর্ড করেছে। এক্ষেত্রে ইনফ্লেশনটা 0.25%-এ পৌঁছেছে, যেটা একটা রেকর্ড, মানে ইনফ্লেশন সবচেয়ে কমিয়ে আনা গেছে। এবং তার পাশাপাশি যে বক্তব্য যে ইতিমধ্যে 8%-এর মতো জিডিপির বৃদ্ধি আছে, এবং বছরের শেষে অর্থনৈতিক বছর শেষের পথে সেটা 7%-এর জিডিপির বৃদ্ধি দেখানো যাবে। সার্বিক যে বৃদ্ধি সেটা 7% থাকবে। এবং তিনি বলছেন একদিকে যেমন মুদ্রাস্ফীতি অনেকটাই কমিয়ে নেওয়া গেছে, জিডিপি বাড়ছে, তার পাশাপাশি আয়করে যে ছাড় দেওয়া হয়েছে বাজেটে, এবং এই যে জিএসটি কমিয়ে দেওয়া হলো অক্টোবর মাসে, তার জন্য দিওয়ালির সময় একটা বড় বাজার খুলে গিয়েছে, বহু মানুষ কেনাকাটা করেছেন, তাতে ভারতের অর্থনীতির চাকায় একটা বড় রকমের ধাক্কা এসেছে, তা আবার গড়াতে শুরু করেছে। ফলে এই যে রুপিটা কমে গিয়েছে বলে বিরোধীরা গেল রব তুলছেন, সেটা কিন্তু মোটেই কাজের কথা নয়, এটা সামলে যাওয়া যাবে। কিন্তু এখানে এই যে ডলারে যে পা পিছলে যাবেন না বলে দাবি করছেন এই আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার বিরুদ্ধে কিছু যুক্তি রয়েছে। কেন এত বড় খারাপ অবস্থা হলো যে রুপির দামটা এতটা পড়ে গেল? কারণ ভারতীয় অর্থনীতি অনেকগুলো ধাক্কার সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক অতীতে ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিতে একে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। তার পাশাপাশি এই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত হয়নি। ফলে সেখানে বহু মানুষ ভারতের থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাণিজ্য ক্ষেত্রে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন কিনা বুঝতে পারছেন না। ফলে সেখানে একটা সমস্যা রয়েছে। দুই হচ্ছে যে ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা প্রচুর টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু সম্প্রতি প্রায় 17 বিলিয়ন ডলার তারা সেখান থেকে নিয়ে বেরিয়ে গিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা এই যে আমাদের এখানে যে ফান্ডটা বিনিয়োগ করেছিলেন সেটা তারা তুলে নিয়ে চলে যাওয়ার ফলে সেখানেও একটা বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। ভারতের যে আমদানি এবং রপ্তানির বিষয় রয়েছে, সেই আমদানি এই মুহূর্তে অনেক বেশি রপ্তানির তুলনায়, ফলে সেখানেও একটা বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে রপ্তানি যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে সামলে দেওয়া সম্ভব নয়। এবং এই মুহূর্তে এই বিদেশি বিনিয়োগকারীরা বেরিয়ে যাওয়া, ডলারের দাম বেড়ে যাওয়া, রপ্তানি কমে যাওয়া, এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নীতি, সেই নীতি সম্পর্কে আইএমএফের পক্ষ থেকে বলা হয়েছে, যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, আন্তর্জাতিক অর্থ তহবিল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুপিকে গার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেভাবে গার্ড দিতে পারছে না। রুপিকে তারা গাইড করছেন কিন্তু গার্ড করতে পারছেন না। রুপি যাতে ডলারের নিরিখে ভালো হয় তার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু রুপির যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতিটাকে কিন্তু তারা আটকাতে পারছেন না। ফলে আগামী দিনে অর্থনৈতিক বিশেষজ্ঞদের কয়েকজনের আশঙ্কা যে রুপির এই যে 90-তে নেমে গিয়েছে, সেটা শুধুমাত্র 90-তেই আটকে থাকবে না বা 90 থেকে 80-র ঘরের দিকে যাবে না, বরং তার 91 টাকা বা 92 টাকার দিকেও এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার ফলে আমাদের কি হবে? তার ফলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের যে ভোজ্য তেল, যেটা ভারতে সবচেয়ে বেশি আমদানি করতে হয়, তার জন্য এক্সট্রা পয়সা দিতে হবে, জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল,
যে অপরিশোধিত তেল ভারতকে কিনতে হচ্ছে সেটা এবার আমি আপনি যদি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যদি গাড়িতে তেল ভরাই তাহলে আমাদের তার জন্য বেশি টাকা গুনতে হবে। সন্তানকে যদি বিদেশে লেখাপড়া করতে পাঠান তার জন্য বেশি টাকা গুনতে হবে। যেহেতু ভারতের আমদানির ক্ষেত্রে একটা বড় অংশ আসে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমদানি করতে হয়, আমাদের ভোজ্য তেলের ক্ষেত্রে করতে হয়, কৃষিতে যে রাসায়নিক সার লাগে তার জন্য আমাদের আমদানি করতে হয়। ফলে একজন কৃষিজীবী মানুষ যাকে কৃষি কাজ করেই তার জীবন ধারণ করতে হয় তাকে রাসায়নিক সারটা কিনতে গেলে এক্সট্রা অতিরিক্ত টাকা দিতে হবে, অতিরিক্ত মূল্য দিতে হবে। একজন সাধারণ মানুষ তার সন্তানকে পড়ানোর জন্য যদি স্টুডেন্ট লোন নেন তাহলে সেই লোনের জন্য তাকে বেশি টাকা গুনতে হবে। যিনি যার 4 চাকা বা 2 চাকা আছে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ডিজেলের জন্য বেশি মূল্য দিতে হবে। ফ্রিজ, টিভি, মোবাইল ফোন কিনতে গেলে বেশি টাকা দিতে হবে, কারণ এই সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতির যে যন্ত্রাংশ তা আমদানি করতে হয়। এবং এক্ষেত্রে আমাদের সমস্যাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় বেড়ে যাবে। এবং এই মুদ্রাস্ফীতি কমলেও আরবিআই এর গাইডলাইনের জন্য আমাদের এই মুহূর্তে ব্যাংকে যে লোনের প্রেক্ষিতে আমাদের যে টাকাটা ফেরত দিতে হয় সেই হারটাও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ। সব মিলিয়ে ডলারের নিরিখে রুপির দামটা অনেকটাই পড়ে যাওয়ার ফলে যেটা বলছেন খুব সহজেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে সামলে নেবে ভারতীয় অর্থনীতি, সেটা অতটা আদৌ সহজ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। দেখা যাক কতটা সামলে ওঠে ভারতীয় অর্থনীতি। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।